নমস্কার, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেঙ্গলি হোমস্টেড লাইফ। যেমনটা আপনাদের আগের ভিডিওতেই বলেছিলাম যে দিদির বাড়ির পুজো নিয়ে আপনাদের সামনে চলে আসবো, তো সেটাই আশা। আর আজ ঠাকুরের আগমন, যেটা আপনারা কিছুক্ষণ আগে দেখতে পেলেন, যে অনেকটা আনন্দ এবং অনেকটা কি বলবো উৎসাহের সাথে মাকে নিয়ে আসা হলো। আর সেই আনন্দটা হয়তো যারা সামনে না থাকে তারা বুঝতে পারে না, আর যারা উপভোগ করে শুধুমাত্র তারাই জানে যে কতটা আনন্দ হয়। তো খুব আনন্দ করে মাকে নিয়ে আসা হয়েছিল। মাকে সবাই এরপর একে একে বরণ করলো। প্রথমে দিদি, তারপরে জেঠি, তারপর বাদবাকি যারা ছিল সবাই একে একে মাকে বরণ করলো, এবং বরণ করার পরে তারপরে মাকে আসনে বসানো হয়। তো আসুন দেখে নিন। আর এগুলো সামনে থেকে দেখা একটা বিশাল পাওয়া, কারণ ছোটোবেলা থেকে আমরা যখন বড় হই, যে আমাদের ক্লাবের পুজো বা পাড়ার পুজো, সেই পাড়ার পুজো বা ক্লাবের পুজোতেই আমাদের শুধুমাত্র অষ্টমীর দিন যাওয়া বা দশমীর দিন একটু মার সাথে যাওয়া বই ছোঁয়াতে, এই ছিল। এছাড়া আর কিছু তো তেমনভাবে মন্দিরে যাওয়া হতো না, তো খুব বোরিংভাবেই কাটতো পুজোটা। কিন্তু যবে থেকে দিদির বাড়িতে পুজো শুরু হয়, আমরা সবাই খুব আনন্দ করে, খুব মজা করে, মানে ওখানে কি বলবো, নিজের থেকে পরের লোকই বেশি, এবং তারা সবাই মিলে একসাথে আনন্দ করে। এত আনন্দ হয় যে বলে বোঝানোর মতো না। সেগুলো হয়তো আপনারা আগের ভিডিওগুলোতে দেখতে পাবেন। এবার মাকে আসনে বসানো হয়ে গেছে, আর আসনে বসানোর পরে যে ঘরের একটা পূর্ণতা, সত্যি কথা বলতে মা যখন বাড়িতে আসে বা মেয়ে যখন বাড়িতে আসে, তখন একটা আলাদাই অনুভূতি থাকে। এটা সব থেকে একটা বড় পাওয়া, অনেক বড় পাওয়া যে কোনো মানুষের কাছে। দিদির অনেক দিন ধরে ইচ্ছা ছিল পুজোটা করার, অনেক দিন, ছোটোবেলা থেকেই বলতে গেলে, তো তেমনভাবে সুযোগ হয়ে ওঠেনি। তো লাস্ট 4 বছর হচ্ছে দিদি পুজো করছে। তো এখানে শুরু হয়ে যায় মায়ের চণ্ডী পূজা সকাল সকাল, ষষ্ঠীর সকালে। আর বাড়ির মোটামুটি সবাই উপাস ছিল এই দিন, আমিও উপাস ছিলাম। আর ওই পুজো করার শেষে তারপর সারাদিনই উপাস গেছিলো আমাদের, কারণ বোধনটা অনেকটা দেরিতে ছিল, যেটা বেলগাছে পূজা হয়ে থাকে মায়ের ষষ্ঠীর দিন। তো সেই পুজোটা অনেকটাই দেরিতে ছিল। তো যাই হোক, সারাদিনই সবাই উপাস ছিল মোটামুটি। আর এই পুজোটা হতে হতেই প্রায় অনেকটা দেরি হয়ে যায়, কারণ কাকু যদি একবার পুজো করতে বসে সহজে ওঠে না। যাকে তো পুজোটা খুব ভালো হয়েছিল, সবার খুব ভালো লেগেছে। আর পুজো শেষ হওয়ার পরে সবাই রীতিমতো ল্যাদ খাচ্ছিল, বিকজ অফ সবাই উপাস ছিল তাই জন্য। তো যাই হোক, মায়ের পুজো অবশ্যই উপাস থাকা যায়, কোনো অসুবিধা নেই। কারণ এই আনন্দটা হয়তো সবসময় সবাই পায় না, কারণ যাদের সাথে বা যারা খুব কাছে গিয়ে মাকে পায়, শুধুমাত্র তারাই উপভোগ করতে পারে এবং তারাই আনন্দ করতে পারে, এবং তারাই বুঝতে পারে ব্যাপারটা যে কী হতে যাচ্ছে, মানে কতটা আনন্দ হয়, কতটা মন থেকে খুশি পাই আমরা। যার জন্য আমরা বারবার করে এই জিনিসটা, মানে কী বলবো আপনাদেরকে, মানে বলে বোঝানোর মতো সেই ভাষাটাই নাই। যদি আপনারা যারা যারা আর কি করে জিনিসটা, মায়ের পুজো জোগাড় করে বা মাকে সামনে থেকে পায়, শুধুমাত্র তারাই বলতে পারবে যে কতটা মানে ভেতর থেকে কাজটা আসে বা ভেতর থেকে আমাদের আনন্দ হয়। তো যাকে সবাই ওখানে ছিল, বেশ মজা হচ্ছিল। তো আসুন একটু দেখে নিই। চন্দ্রিকা দেবতা সপ্ত সতী মাত্র পুত্রস্য জাপি বিনারা ওম আর এরপরে একে একে মাকে আমরা অস্ত্র পরিয়ে নিই, কারণ পুজোর পরে আমাদের অনেকটা সময় ফাঁকা ছিল। আর ঠাকুরমশাই বলল যে তোরা অস্ত্রগুলো পরিয়ে নে। আর তারপর সামনে একটা বেদি ছিল, সেই বেদিতে আমাদের আলপনা করতে হতো মার ঘট বসানোর জন্য। তো একে একে সব অস্ত্রগুলো পরিয়ে নিচ্ছিলাম। এবার নিজেই পড়াচ্ছিলাম, প্রত্যেকবার পালমশাই পরিয়ে দেয়, মানে দাদা পরিয়ে দেয়, কিন্তু এবার আমি নিজে পড়াচ্ছিলাম। তো ভালো লাগছিল বেশ। আর দুর্গাপূজা মানে তো সবার কাছে একটা ইমোশন, একটা বাঙালির সাংঘাতিক ইমোশন এটা একটা দুর্গাপুজো। মানে সারা বছর মানুষ অপেক্ষা করে থাকে এই দিনটার জন্য। আর তারপর সেটা যদি একদম নিজেদের পুজো হয় বা বাড়ির পুজো হয়, সেটা তো আর কোনো কথাই নেই।
মানে আনন্দটা যেন আরও দ্বিগুণ হয়ে যায়। যে ভিডিওগুলো আপনারা দেখতে পাচ্ছেন সে ভিডিওগুলো অনেক দিন আগেরই, মানে এটা 2023-এর পূজা। মনে হয় আপনারা দেখে সব বুঝতেই পারছেন যে পুজোটা অনেক দিন আগের। তো আমার ফোনে সব ভিডিও করা ছিল, কিন্তু সাহস করে আর সেটা ছাড়তে পারিনি, মানে একটু ভয় হচ্ছিল। তো ফাইনালি কিছুদিন ধরে আমি ভিডিও আপলোড করছি আমার চ্যানেলে। তো ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর এখানে একে একে মায়ের প্রায় অস্ত্র পরানো শেষ। তো এখানে সেই শঙ্খটা হচ্ছিল না, তো আবার নতুন একটা শঙ্খ দিলাম, মানে সত্যিকারের শঙ্খ। তো ভালো লাগছিল বেশ দেখতে। তো ওই একে একে মার সব অস্ত্র পরানো এখানে শেষ, শুধুমাত্র ত্রিশূলটা বাকি ছিল, ত্রিশূলটাও পরিয়ে নিলাম। ত্রিশূলটা এটা বা একটা এক্সট্রা করে পাইপ দিয়ে সেট করা হয়, কারণ নর্মালি যেটা পাওয়া যায় একদমই নরম থাকে, তো সেটা ভেঙে পড়ে যায়। তো এক্সট্রা করে পাইপ দিয়ে সেটাতে কাগজ মুড়িয়ে তারপর পরানো হয়েছিল, ত্রিশূলটাকে বানানো হয় আর কি। যাই হোক, আর এখানে ছিল অসুরের যে কী বলে এটাকে, ফালানা কি জানি না, তো সেটা আর খড়গোটা। আর এরপর তো যারা যারা বাদবাকি ছিল সবাইকে মোটামুটি দেওয়া হয়। এই যে এটা কার্তিক ঠাকুরকেও আমি অবশ্য একটু দাদাভাই বলেই ডাকি, কারণ গণেশ ঠাকুরকে যখন দাদাভাই বলি তখন কার্তিক ঠাকুরকে দাদাভাই বলি। এটা তো আমি একটা ভিডিওতে বলেছিলাম আপনাদেরকে যে গণেশ ঠাকুরকে আমি দাদাভাই বলেই ডাকি। ছোটোবেলা থেকে এটা আমার স্বভাব, মানে কেন জানি না, কিন্তু মন থেকে বেরোয় কথাটা। ছোটো ছোটো কিছু ইমোশন বা ছোটো ছোটো কিছু ভালো লাগা নিয়েই চলছি, আর এটা নিয়েই চলতে চাই সত্যি কথা বলতে। মানে দুরকম হয়তো থাকা যায় না, আমি একরকম হয়েই বাঁচতে চাই, আর সেটাই আমার জীবনের লক্ষ্য। কে কী ভাবলো বা কে কী করলো সেটা বড় কথা নয়, আমি যেমন আমি তেমনই থাকবো। তো বেশ ভালো লাগছিল কাজটা করতে পেরে, আর এটার জন্য দিদিকেও ধন্যবাদ যে এত সুন্দর একটা সুযোগ দেয় ওরা, সবাইকে এত নিজের করে নেয় যে এটা বলার মতো না। আর এখানে ফাইনালি একটু অসুরের যে বুকের রক্তটা সেটা আমাকে করে দিতে বলে। তো আমি যেহেতু এইসব কাজ টাজ করি, তো যার জন্য দাদা আমাকে বলেছিল যে এটা করে দিতে। দাদা সময় একদমই ছিল না আসার মতো, তা আমি অস্ত্র পরালাম, আমি এই বুকের রক্তটা করলাম। এইসব দাদাই করে থাকে প্রত্যেক বছর, কিন্তু দাদা যেহেতু সময় নেই তাই জন্য আমি করলাম এবার। আর এখানে মাকে পুরোপুরি সাজানো শেষ, দেখুন কেমন লাগছে মাকে। তো আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের একটি ভ্লগে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।